ছোট্ট একটা শহর লিলিয়ানে কয়েকদিন ধরেই অদ্ভুত কিছু একটা ঘটছে। গাড়িগুলোর ব্যাটারি কোনোভাবে গায়েব হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, শহরের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হচ্ছে। কিন্তু কে এবং কেন এমনটা করছে? সুপারহিট সাইফাই জন্নার একটা দারুণ থ্রিলার মুভি, কয়েকটা বাচ্চা আর একটা বড় মিস্ট্রি। কিছুদিন আগেই তো স্ট্রেঞ্জার থিংস সিরিজটা শেষ হলো। যদি তোমরা স্ট্রেঞ্জার থিংসের থ্রিলটা আবারও ফিল করতে চাও তাহলে এই মুভিটা কোনোভাবেই মিস করো না। তো চলো ঘুরে আসা যাক সুপার এইটের দুনিয়ায়। সালটা তখন 1979। লিলিয়ান শহরে অবস্থিত একটা স্টিল ফ্যাক্টরিতে লেখা আছে এখানে 784 দিন ধরে কোনো রকমের দুর্ঘটনা ঘটেনি। তবে আজকে সেই গণনাটা একে নেমে এসেছে, কারণ আজকেই ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনা ঘটেছে। এই অ্যাক্সিডেন্টে জো নামের একটা ছেলের মা নিহত হয়েছে। জোয়ের মা এলিজাবেথের উপর একটা স্টিল বিম এসে পড়েছে, যার কারণে তার বডিটাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। জোয়ের বাবা জ্যাক একজন পুলিশ অফিসার, বর্তমানে জ্যাক শহরের ডেপুটি শেরিফ। জ্যাক ড্যানার্ড নামের একজনকে এলিজাবেথের মৃত্যুর জন্য দায়ী করছে। এলিজাবেথ আর ড্যানার্ড ছিল কো-ওয়ার্কার। ড্যানার্ড সেদিন ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় ছিল, যার কারণে সেদিন ড্যানার্ডের শিফটে এলিজাবেথকে যেতে হয়েছিল। আর সেদিনই অ্যাক্সিডেন্টে এলিজাবেথের মৃত্যু হলো। এই ঘটনার 4 মাস কেটে যায়। আমরা দেখতে পাই জোয়ের বন্ধু চার্লস একটা জম্বি হরর ফিল্ম বানাচ্ছে। এই ফিল্মটা সে সুপারহিট নামের একটা ফিল্ম কম্পিটিশনে পাঠাবে। জোয়ের পাশাপাশি তাদের আরও 3 বন্ধু ক্যারি, প্রেস্টন আর মার্টিন চার্লসের এই ফিল্মে অ্যাক্টিং করছে। তারা কিছু ফুটেজ অলরেডি শ্যুট করে ফেলেছে। চার্লস নতুন একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করেছে। তার গল্পে মার্টিন একজন ডিটেকটিভের রোল প্লে করছে। এখন ডিটেকটিভের ওয়াইফের রোলে একজন মেয়ে প্রয়োজন, সেই ডার্ডেন, যার কারণে জোয়ের মা মারা গিয়েছিল। তার মেয়ের নামটা হচ্ছে অ্যালিস। চার্লস অ্যালিসকে ডিটেকটিভের ওয়াইফের রোলটা করার জন্য রাজি করে ফেলেছে। এক রাতে তারা চার্লসের গাড়িতে করে ট্রেন স্টেশনে শ্যুট করতে যায়। চার্লস প্রোডাকশন ভ্যালু বাড়ানোর জন্য ভালো ভালো লোকেশনে শ্যুট করতে চাইছে। এখানে আমরা দেখতে পাই ক্যারির ফায়ার ক্র্যাকার্সের প্রতি এক ধরনের অবসেশন কাজ করে। সে বিভিন্ন ধরনের ফায়ার ক্র্যাকার্স জোগাড় করে আনে, আর এগুলো তারা ফিল্মে ব্লাস্ট করতে কাজে লাগায়। আর জো হচ্ছে মেকআপ ম্যান। সিন শুরু করার আগে জো অ্যালিসের মেকআপ করে দেয়। যেহেতু অ্যালিসের বাবার গাফিলতির কারণেই জোয়ের মা মারা গিয়েছিল, তাই তাদের ইন্টারাকশনটাও কিছুটা স্ট্রেঞ্জ হয়। জো অ্যালিসকে পছন্দ করে, আর অ্যালিসের জোয়ের জন্য মায়া হয়। সবকিছু রেডি করে তারা শ্যুট করতে শুরু করে। তখনই একটা ট্রেন সেদিকে আসছিল। প্রোডাকশন ভ্যালু বাড়ানোর জন্য চার্লস তাড়াহুড়ো করে ট্রেন ক্রসিংয়ের সময় সিনটা শ্যুট করতে শুরু করে। দারুণভাবে তারা সিনটা শ্যুট করছিল। তখন জো লক্ষ্য করে রাস্তা থেকে একটা গাড়ি রেল লাইনের দিকে আসছে। গাড়িটা রেল লাইন ক্রস না করে ট্রেনটার মুখোমুখি চলে এসেছে। জো চিৎকার করে তার বন্ধুদেরকে সেদিকে তাকাতে বলে। ততক্ষণে গাড়ি আর ট্রেনের দ্বিমুখী সংঘর্ষ ঘটে। মুহূর্তের মধ্যেই ট্রেনের বগিগুলো সব উল্টে একটা ভয়ানক অবস্থা তৈরি হয়। তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। এর মধ্যে চার্লসের ক্যামেরাটা নিচে পড়ে ভেঙে যায়। বগিগুলো উড়ে এসে চারদিকে পড়তে শুরু করে। এখানে আমরা একটা দারুণ ডিজাস্টার সিন দেখতে পাই। যেইভাবে এই সিনটা শ্যুট করা হয়েছে তা আসলে প্রশংসার দাবিদার। এত কিছুর মধ্যেও চার্লসের ক্যামেরাটা তখনও চলছে। পুরো ঘটনাটাই ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। তারা তো পালাতে গিয়ে সবাই আলাদা হয়ে গেছে। ডিজাস্টার থেমে গেলে তারা সবাই আবারও একত্র হয়। তবে লাকিলি এত বড় একটা দুর্ঘটনায় হালকা পাতলা কাট ছাড়া তারা কেউই তেমন সিরিয়াসভাবে ইনজুর্ড হয় না। তারা সেখানে সাদা কিউব সাইজের অনেকগুলো কিউব দেখতে পায়। জো তার প্রজেক্ট তৈরি করার জন্য একটা কিউব তার নিজের পকেটে তুলে নেয়। এরপর তারা রেল লাইনে আসা সেই গাড়িটার কাছে যায়। গাড়ির ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়েছে, আর এই ব্যক্তি হচ্ছে তাদের বায়োলজি টিচার ডক্টর উডওয়ার্ড। তারা ভাবে ডক্টর উডওয়ার্ড মারা গেছে। গাড়িতে তারা একটা ম্যাপ খুঁজে পায়। তখনই ডক্টর উডওয়ার্ডের সেন্স ফিরে আসে। ডক্টর উডওয়ার্ড বলে তারা যা দেখেছে এই ব্যাপারে কাউকে যেন না জানায়, তাহলে ওরা তাদেরকে এবং তাদের ফ্যামিলিকে হত্যা করে ফেলবে। এই কথা শুনে তো ভয় পেয়ে তারা নিজেদের জিনিসপত্র আর ক্যামেরা নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এয়ারফোর্স সেখানে পৌঁছানোর আগেই তারা পালাতে সক্ষম হয়। এমন একটা ভয়াবহ দৃশ্য চোখের সামনে দেখে তো সবাই আতঙ্কিত হয়ে গেছে। পরদিন সকালে দেখা যায় জো গত রাতে কিউব সাইজের যে জিনিসটা এনেছিল সেই জিনিসটা নিজে নিজেই কাঁপছে। মনে হচ্ছে জিনিসটা কোনো ধরনের আকর্ষণ অনুভব করছে। ঘুম থেকে উঠে জো চার্লসের বাড়িতে চলে যায়। টিভিতে গতকালকে সেই অ্যাক্সিডেন্টের নিউজটা দেখানো হচ্ছে। জো বলে দৃশ্যটা অনেক হরিফিক ছিল। সাথে সাথেই চার্লসের মাথায় একটা আইডিয়া আসে। চার্লস বলে সে নতুন করে আরও কিছু সিন শ্যুট করবে। এই সিনগুলোর সাথেই গতরাতে সেই সিনটাও কাজে লাগাবে। এমন একটা অ্যাক্সিডেন্ট ফিল্মে দেখাতে পারলে প্রোডাকশন ভ্যালু অনেক বেড়ে যাবে। তবে ক্যামেরাটা তো নষ্ট হয়ে গেছে, তাই তারা ক্যামেরাটা ঠিক করার জন্য একটা শপে যায়। মেকানিক জানায় ক্যামেরাটা ঠিক করতে যত টাকা লাগবে তা দিয়ে একটা নতুন ক্যামেরায় কেনা যাবে। কিন্তু চার্লসের তো ফুটেজগুলো দরকার, তাই সে শুধুমাত্র ক্যামেরাটার রিলটা ঠিক করে দিতে বলে।
তবে রেল ঠিক করতেও 3 দিন লেগে যাবে। জো বলে তার বাবার একটা ক্যামেরা আছে, তারা সেই ক্যামেরাটা ব্যবহার করতে পারবে। পরবর্তী সিনটা তো অ্যালিসকে নিয়ে শ্যুট করতে হবে, তাই জো অ্যালিসকে কল করে জানায় ফিল্ম তৈরি করার জন্য তাদের অ্যালিসকে প্রয়োজন। তবে এমন একটা ঘটনার পর অ্যালিস জানিয়ে দেয় সে আর তাদের সাথে শ্যুট করতে পারবে না। অ্যালিসকে রাজি করানোর জন্য জো অ্যালিসের বাড়িতে চলে আসে। জো অনেক রিকোয়েস্ট করে, তবে অ্যালিস তো কিছুতেই রাজি হয় না। তখনই অ্যালিসের বাবা বাড়িতে ফিরে আসে। জোয়ের বাবার সাথে ড্যানারের একটা দ্বন্দ্ব তো আমরা দেখেছি, তাই ড্যানার তার মেয়ে অ্যালিসের সাথে জোকে কথা বলতে দেখে রেগে যায়। সে জোয়ের সাথে খারাপ ব্যবহার করে জোকে চলে যেতে বলে। তখন অ্যালিস বলে সে সিনটা করবে। তারা জোয়ের বাবার ক্যামেরাটা নিয়ে শ্যুট করতে চলে যায়, যেখানে সে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেই লোকেশনটাকেই ব্যাকগ্রাউন্ডে রেখে তারা শ্যুট করে। শ্যুট শেষে ক্যামেরা দিয়ে ট্রেনটা দেখে জো বলে ওঠে এটা তো এয়ারফোর্সের ট্রেন। জো প্লাস্টিক দিয়ে অনেক ধরনের মডেল তৈরি করে, তাই সে প্লেন, গাড়ি, ট্রেন এসবের মডেল ভালোভাবেই জানে। হয়তো সেই ট্রেনে করে কিছু একটা নিয়ে যাওয়া হচ্ছিল। জো বলে ডক্টর উডওয়ার্ড স্ব ইচ্ছায় রেল লাইনে গাড়ি নামিয়ে দিয়েছিল, তার মানে সেখানে কিছু একটা ছিল যা ডক্টর উডওয়ার্ড ধ্বংস করতে চেয়েছে। চার্লস বলে ডক্টর উডওয়ার্ড তাদেরকে ওয়ার্নিং দিয়েছিল, তাই এই বিষয়টা নিয়ে কথা না বলাই ভালো। অন্যদিকে আমরা দেখতে পাই এয়ারফোর্স ঘটনাস্থল থেকে সেই কিউবগুলো উদ্ধার করে বক্সের মধ্যে সাজিয়ে রাখছে, তার মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু। এয়ারফোর্স অনেক তাড়াহুড়ো করে পুরো জায়গাটা ক্লিন করছে। জোয়ের বাবা মানে ডেপুটি জ্যাক কর্নেল ন্যালেককে জিজ্ঞেস করে শহরে আসলে কি ঘটছে, তবে কর্নেল জ্যাককে তেমন কিছুই জানাতে চাচ্ছে না। কর্নেল শুধু একটা কথাই বলে যদি জ্যাক ভেবে থাকে ট্রেনে ডেঞ্জারাস কিছু ছিল, তাহলে তার ধারণাটা ভুল। এয়ারফোর্সের এমন তাড়াহুড়ো দেখে জ্যাক তো বুঝতে পারে কিছু একটা সমস্যা তো এখানে হয়েছে। জ্যাক শেরিফকে গিয়ে জানায় কর্নেল ন্যালেক তাকে কিছুই জানায়নি। কর্নেল বলেছে সেই ট্রেনে এরোপ্লেনের কিছু পার্ট ছিল যা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তারা স্পটে পাওয়া গাড়ির চাকার ছাপ নিয়ে ইনভেস্টিগেশন করছে। কিছু অদ্ভুত ধরনের কিউব সেখানে পাওয়া গেছে, সেগুলো তারা সযত্নে সংগ্রহ করছে, তার মানে তারা কিছু একটা খুঁজছে। তবে শেরিফ জ্যাকের কথায় কোনো পাত্তাই দেয় না। সে জ্যাককে ছুটি নিয়ে তার ছেলের সাথে সময় কাটাতে বলে। এরপর শেরিফ ফিলিং স্টেশনে যায়। সেখানে ব্রিন নামের একটা ছেলে কানে ওয়াকম্যান লাগিয়ে গান শুনছিল। শেরিফ কয়েকবার ডাকলেও ওয়াকম্যানের কারণে ব্রিন শুনতে পায় না। শেরিফ ব্রিনকে বলে আজকালকার ছেলেমেয়েরা কানে ওয়াকম্যান লাগিয়ে দুনিয়া থেকে বেখবর হয়ে যায়। এরপর শেরিফ ফিলিং করে বাইরে গাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখনই কয়েকটা কুকুর চিৎকার করতে করতে তার সামনে দিয়ে চলে যায়। তবে কুকুরগুলো স্ট্রিট ডগ না, দেখে মনে হচ্ছে এগুলো পোষা কুকুর। এরপর শেরিফ জঙ্গলের দিকে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। হঠাৎ করেই একটা আননোন এন্টিটি শেরিফের উপর আক্রমণ করে। বাইরে যে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াকম্যান লাগিয়ে রাখায় ব্রেন কিছুই শুনতে পারে না। লাইট ব্লিঙ্ক করতে শুরু করলে ব্রেন বাইরে বের হয়ে আসে। সে দেখতে পায় শেরিফের গাড়ির সামনের দিকটা দুমড়ে মুচড়ে আছে, আর শেরিফও সেখানে নেই। তখনই সেই আননোন এন্টিটি, যাকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, সে ব্রেনের উপরেও আক্রমণ করে। ব্রেন বাঁচার চেষ্টা করে, তবে সেই এন্টিটি ব্রেনকে টেনে নিয়ে যায়। অন্যদিকে জো আর তার বন্ধুরা পরবর্তী সিন শুট করার জন্য রেডি হচ্ছে। তারাও লক্ষ্য করে লাইটগুলো কিছুক্ষণ পরপর ব্লিঙ্ক করছে। জো অ্যালিসকে মেকআপ করে জম্বি গেট আপ দেয়। এখানে চার্লস জো আর অ্যালিসের মধ্যে একটা ফ্রেন্ডশিপ লক্ষ্য করে। বিষয়টা তার পছন্দ হয় না, হয়তো সে নিজেও অ্যালিসকে পছন্দ করে। শেরিফ আর ফিলিং স্টেশনের ওয়ার্কার ব্রেনের হঠাৎ গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ডেপুটি শেরিফ জ্যাক ফিলিং স্টেশনে এসে ইনভেস্টিগেট করতে শুরু করে। ফিলিং স্টেশনের ওনার বলে হয়তোবা এটা ভাল্লুকের কাজ। জ্যাক এখানে পুলিশের একটা টিম পাঠাতে বলে। স্টেশন থেকে জানানো হয় তাদের কাছে স্ট্রেঞ্জ কিছু কমপ্লেন আসছে। শহরের প্রায় অনেকগুলো গাড়ির ইঞ্জিন হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। এছাড়াও 20টা মাইক্রোওয়েভ ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রিক জিনিসগুলো কেউ কোনো কারণে চুরি করে নিচ্ছে। জ্যাক লক্ষ্য করে এয়ারফোর্স স্ক্যানারের মাধ্যমে কিছু একটা খুঁজছে। এদিকে জো তার ডগ লুসিকে খুঁজে পাচ্ছে না, তাই সে লুসির জন্য একটা মিসিং নোটিশ লাগাতে যায়। সেখানে সে দেখতে পায় এমন আরও অনেকগুলো মিসিং ডগের নোটিশ লাগানো আছে, তার মানে একসাথে অনেকগুলো ডগ গায়েব হয়ে গেছে। জো দেখতে পায় জ্যাক তার সহকর্মীদের সাথে জরুরি মিটিং করছে। জ্যাক বলে এয়ারফোর্স কিছু একটা তো খুঁজছে যা তাদের থেকে লুকানো হচ্ছে। তখনই আবারও লাইট ব্লিঙ্ক করতে শুরু করে। পুরো শহর জুড়ে ইলেকট্রিসিটির সমস্যা দেখা দিয়েছে। জ্যাক একজন ইলেকট্রিশিয়ানকে চেক করতে পাঠাতে বলে। ইলেকট্রিশিয়ান দেখতে পায় অর্ধেক শহরে তো ইলেকট্রিক পোলগুলো তারই ছিঁড়ে ফেলা হয়েছে। যেই এরিয়াতে লাইনগুলো ঠিক আছে সেখানের একটা পিলারে সে লাইন ঠিক করতে ওঠে। সে দেখতে পায় কিছুটা দূরেই কেউ একজন কিছু ভারী জিনিস হাওয়ায় ছুঁড়ে মারছে। তেমনই একটা জিনিস ঠিক তার সামনে এসে পড়ে। ভালো করে দেখার জন্য সে আরও উপরের দিকে উঠে যায়। তখনই একটা ভয়ানক ক্রিয়েচার ইলেকট্রিশিয়ানের উপর আক্রমণ করে।
রিপোর্টাররা জ্যাকের কাছে জানতে চায় শহরে আসলে হচ্ছেটা কি। ইলেকট্রিক যন্ত্রপাতি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানুষ গায়েব হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা কোনো রাশিয়ান ইনভেশন। অন্য একজন জানায় গত বুধবার থেকেই তার রেডিওটা ঠিকভাবে কাজ করছে না। যখনই সে কোনো ফ্রিকোয়েন্সি সেট করছে তখনই মিলিটারিদের সিগন্যাল শুনতে পাচ্ছে। জ্যাক সেই লোকটার থেকে একজ্যাক্ট ফ্রিকোয়েন্সিটা জেনে নেয়। সেখানে ড্যানার্ডের সাথে জ্যাকের দেখা হয়। গাড়ির ইঞ্জিন চুরির দায়ে ড্যানার্ডকে সন্দেহ করা হয়েছিল, তবে তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ড্যানার্ড জ্যাককে বলে সে যেন তার ছেলেকে মানে জোকে তার মেয়ে অ্যালিসের থেকে দূরে থাকতে বলে দেয়। এরপর জ্যাক রেডিওতে সেই ফ্রিকোয়েন্সিটা সেট করে এয়ারফোর্সের কনভারসেশন শুনতে পায়। তারা একটা অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার নাম হচ্ছে অপারেশন ওয়াকিং ডিস্টেন্স। অন্যদিকে ফিল্মের প্রোডাকশন ভ্যালু বাড়ানোর জন্য চার্লস তার বন্ধুদেরকে নিয়ে ডক্টর উডওয়ার্ডের বাড়ির সামনে যায়। এয়ারফোর্স ডক্টর উডওয়ার্ডের বাড়িতে ইনভেস্টিগেশন করছে। এই সুযোগ কাজে লাগিয়ে তারা কিছু সিন শ্যুট করে নিচ্ছে। জ্যাক তখন কর্নেলের সাথে কথা বলার জন্য সেখানে আসে। জো আর তার বন্ধুদেরকে সেখানে দেখে জ্যাক ক্যামেরাটা নিয়ে নেয়। এটা তো তারই ক্যামেরা, আর জোকে গাড়িতে বসতে বলে। এরপর জ্যাক কর্নেলকে জিজ্ঞেস করে এয়ারফোর্সের গাড়ি শহরে কি করছে। কর্নেল বলে কিছুদিনের মধ্যেই তারা সবকিছু ঠিক করে ফেলবে। জ্যাক যখনই কর্নেলকে অপারেশন ওয়াকিং ডিস্টেন্সের ব্যাপারে জিজ্ঞেস করে তখন কর্নেল কথা বলতে রাজি হয়। কর্নেল জ্যাককে রাতে তার সাথে দেখা করতে বলে। বাড়িতে ফিরে এসে জ্যাক জোকে বলে দেয় সে যেন আর কখনোই অ্যালিসের সাথে দেখা না করে। অ্যালিসের বাবা একজন খারাপ লোক। জো তো তার মাকে হারিয়েছে, তার বাবাও এখন দিনরাত ব্যস্ত থাকে। এই অবস্থায় সে বন্ধুদের সাথে না মিশলে পুরোপুরি একা হয়ে যাবে। জো কান্নাকাটি করলে জ্যাক বলে পুরো শহরের মানুষ ভয়ে আছে। আগে শেরিফের উপর ভরসা ছিল, তবে শেরিফ গায়েব হয়ে যাওয়ার পর এখন শহরের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। মন খারাপ করে জো তার মায়ের কবরের কাছে যায়। এখানে জোয়ের হাতে আমরা একটা লকেট দেখতে পাই। জোয়ের জন্মের পর থেকে তার মা এই লকেটটা পরে থাকতো, তাই এই লকেটটা তার কাছে অনেক স্পেশাল। হঠাৎ করে জো লক্ষ্য করে পাশেই একটা ঘরের মধ্যে কিছু একটা ঘটছে, যেন কেউ সেখানে মাটি খুঁড়ছে। এদিকে জ্যাক কর্নেলের সাথে কথা বলার জন্য এয়ারপোর্টে যায়। জ্যাকের গাড়ি দেখেই কয়েকজন সৈনিক গান পয়েন্ট করে ঘিরে ধরে, যা দেখে আমরা সিচুয়েশনের ভয়াবহতা বুঝতে পারি। আমরা দেখতে পাই ডক্টর উডওয়ার্ড এখনও বেঁচে আছে। কর্নেল ডক্টর উডওয়ার্ডের থেকে জানার চেষ্টা করছে সে রিসার্চ পেপারগুলো কোথায় রেখেছে আর এই ব্যাপারে কে কে জানে। সেদিন কেউ ট্রেন দুর্ঘটনাটা রেকর্ড করছিল। কর্নেল তার পরিচয়টা জানতে চায়, তবে ডক্টর উডওয়ার্ড তো মুখ খুলতে নারাজ। এখানে কর্নেলের কথাই আমরা বুঝতে পারি কর্নেল সেই ক্রিয়েচারটাকে যে করেই হোক ক্যাপচার করতে চাইছে, কিন্তু সেই ক্রিয়েচারটার সাথে তাদের সম্পর্কটা কি সেটা তো আমরা পরে জানতে পারবো। ডক্টর উডওয়ার্ড বলে সে আর সেই ক্রিয়েচারটা এক হয়ে গেছে, তারা একে অপরের সাথে কানেক্টেড। এরপর কর্নেল একটা পয়জনাস ইঞ্জেকশন পুশ করে ডক্টর উডওয়ার্ডকে হত্যা করে ফেলে। দেখা করতে নিষেধ করায় অ্যালিস জানালা দিয়ে জোয়ের সাথে কথা বলতে আসে। জো প্রজেক্টরের মাধ্যমে তার ছোটবেলার ভিডিও দেখছিল। ভিডিওতে তার মাকে দেখে জো আর অ্যালিস দুইজনই ইমোশনাল হয়ে যায়। অ্যালিস বলে তার বাবার কারণে সেদিন জোয়ের মা মারা গেছে। সে জানে তার বাবা নিজেকে দোষী মনে করে, আর তার নিজেরও মনে হয় জোয়ের মায়ের জায়গায় সেদিন তার বাবার মারা যাওয়া উচিত ছিল। জো অ্যালিসকে তার নিজের বাবার ব্যাপারে এরকম ভাবতে নিষেধ করে। তখন তারা লক্ষ্য করে সেই কিউবের মতো জিনিসটা কাঁপছে, আর হঠাৎ করেই সেটা প্রচণ্ড গতিতে ঘরের দেয়াল ভেদ করে কোথাও চলে যায়। এই ঘটনার পর অ্যালিস তার বাড়িতে ফিরে আসে। ড্যানার্ড তখন ড্রিঙ্কস করছিল। জোয়ের সাথে দেখা করতে যাওয়ায় ড্যানার্ড অ্যালিসের সাথে রাগারাগি করে। রাগ করে অ্যালিস তার সাইকেলটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন ড্যানার্ডও গাড়ি নিয়ে অ্যালিসের পিছু করতে শুরু করে। সে অ্যালিসকে সরি বলতে চাচ্ছিল। কন্ট্রোল হারিয়ে ড্যানার্ড অ্যাক্সিডেন্ট করে। অ্যালিসও সাইকেল থামিয়ে তার বাবার দিকে ফিরে তাকায়। তখনই সেই ক্রিয়েচারটা অ্যালিসের উপর আক্রমণ করে। ড্যানার্ড অ্যালিসকে বাঁচানোর জন্য দ্রুত গাড়ি থেকে বের হয়ে আসে, তবে ততক্ষণে ক্রিয়েচারটা অ্যালিসকে নিয়ে ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে এয়ারফোর্স অপারেশন ওয়াকিং ডিস্টেন্স শুরু করে দিয়েছে। তারা শহরের একটা জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে। এই বাহানায় শহর পুরোপুরি খালি করে ফেলা হবে। এতে তারা লোকচক্ষুর আড়ালে তারা যা করছে সেটা এক্সিকিউট করতে পারবে। সেই দিনের সেই ট্রেন দুর্ঘটনায় চার্লসের ক্যামেরার রিলটা তো ড্যামেজ হয়ে গিয়েছিল। 3 দিন পর রিলটা ফিক্স হয়েছে। এখানে আমরা দেখতে পাই সেই কিউবের মতো জিনিসটা একটা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে ঢোকার চেষ্টা করছে। জিনিসটা যে আসলে কি আর কেন নিজে নিজেই অ্যাক্ট করছে সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। চার্লস আর জো রিলটা নিয়ে বাড়িতে আসে। চার্লস জোয়ের উপর রেগে আছে, কারণ সে অ্যালিসকে পছন্দ করে। অ্যালিসের সাথে ফ্রেন্ডশিপ করার জন্যই সে অ্যালিসকে তার ফিল্মের রোল দিয়েছে, কিন্তু এই সুযোগে অ্যালিস আর জোয়ের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। যাই হোক, তারা রিলটা চালিয়ে দেখতে শুরু করে। এক পর্যায়ে ফুটেজে তারা একটা হরিফিক জিনিস দেখতে পায়। সেদিন সেই ট্রেন থেকে একটা ভয়ঙ্কর মনস্টার মুক্তি পেয়েছিল।
তার মানে এয়ারফোর্স এই মনস্টারটাকে ট্রেনে করে কোথাও শিফট করছিল। ততক্ষণে শহরের সাইরেন বাজতে শুরু করেছে। গত রাতে এয়ারফোর্সের লাগানো আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে ওয়াইল্ড ফায়ারের রূপ নিয়েছে, তাই শহর খালি করা হচ্ছে। সবাইকে সেফলি একটা এভাকুয়েশন সেন্টারে এনে রাখা হয়। সেখানে জোয়ের সাথে অ্যালিসের বাবার দেখা হয়। ড্যানার্ড জোকে জানায় অ্যালিসকে একটা মনস্টার তুলে নিয়ে গেছে, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করছে না। জো বলে সে বিশ্বাস করে, কারণ একটু আগেই তো তারা ফুটেজে সে মনস্টারটা মানে এলিয়েন ক্রিয়েচারটাকে দেখেছে। জো তার বাকি বন্ধুদেরকে জানায় মনস্টারটা অ্যালিসকে তুলে নিয়ে গেছে। তারা ঠিক করে আবারও শহরে ফিরে গিয়ে যে করেই হোক তারা অ্যালিসকে উদ্ধার করবে। সেই ক্যামেরা মেকানিক ডনি, সে চার্লসের বোনকে অনেক পছন্দ করে, তাই চার্লস তার বোনকে কোনো মতে রাজি করিয়ে ডনির কাছে পাঠায়। ফ্রেন্ডশিপ করার বিনিময়ে সে ডনিকে তার ভাই মানে চার্লসকে সাহায্য করার রিকোয়েস্ট করে। ডনি চার্লস আর তার বন্ধুদেরকে তার গাড়িতে করে শহরের দিকে নিয়ে যায়। অন্যদিকে জ্যাক যখন এয়ারপোর্টে কর্নেলের সাথে দেখা করতে গিয়েছিল, তখন থেকে এয়ারফোর্স জ্যাককে আটকে রেখেছে। সুযোগ বুঝে জ্যাক একজন অফিসারকে আক্রমণ করে তার ড্রেসটা পরে নেয়। এরপর একটা ট্যাঙ্ক ব্লাস্ট করে অন্যদের নজর এড়িয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে। রাস্তার মাঝেই জ্যাক আর ডনির গাড়ি ক্রস করে। তারা ডক্টর উডওয়ার্ডের রিসার্চ ম্যাটেরিয়াল থেকে কোনো একটা ক্লু বের করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে ডক্টর উডওয়ার্ডের একটা ট্রেলার কার স্কুলের পার্কিং লটে পড়ে আছে। তাদের বিশ্বাস ডক্টর উডওয়ার্ড তার রিসার্চ ম্যাটেরিয়ালগুলো এখানে রেখেছে, তাই তারা সেখানে গিয়ে ভ্যানের তালাটা ভেঙে ফেলে আর সত্যি সত্যি কিছু পেপারস আর ভিডিও টেপ পায়। স্কুলের ভিতরে গিয়ে তারা ভিডিওগুলো প্লে করে। তারা জানতে পারে ডক্টর উডওয়ার্ডকে 8 এপ্রিল 1963 সালে বিদ্রোহ করার জন্য এয়ারফোর্স বেস থেকে বের করে দেওয়া হয়েছিল। সেদিন বেসে কিছু একটা ঘটেছিল। 8 এপ্রিলের টেপটা চালালে তারা একটা ভিডিও দেখতে পায়। ডক্টর উডওয়ার্ড বলে এই প্রাণীটা মানবজাতির থেকেও অত্যাধুনিক। 1958 সালে যখন তার শিপটা প্রথম লেলিয়ান শহরে এসে পড়েছিল, তখন থেকে সে শুধু নিজের শিপটা আবারও বানাতে চায়। এমন একটা শিপ যা কমপ্লেক্স শেপ শিফটিং অ্যালয় দিয়ে বানানো। মনে আছে সেই কিউব সাইজের বস্তুগুলো? সেগুলোই হচ্ছে শিপ তৈরির শেপ শিফটিং অ্যালয়। তবে স্পেসশিপ ফিরিয়ে না দিয়ে কর্নেল নেলেক সেই ক্রিয়েচারটাকে বন্দি করে রেখেছিল, তার উপর এক্সপেরিমেন্ট করেছিল, বিভিন্নভাবে টর্চার করেছিল। এতে এলিয়েন ক্রিয়েচারটার মানুষের প্রতি মারাত্মক পরিমাণে ক্ষোভ তৈরি হয়েছে। সে মানুষের শত্রুতে পরিণত হয়েছে। ক্রিয়েচারটা টাচ করার মাধ্যমে ডক্টর উডওয়ার্ডের সাথে একটা সাইকিক কানেকশন বিল্ড করেছিল। এর মাধ্যমে ডক্টর উডওয়ার্ড এলিয়েন ক্রিয়েচারটার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছিল, তার মনের কথাগুলো ফিল করতে পেরেছিল। তখন থেকেই ডক্টর উডওয়ার্ড এলিয়েনটাকে মুক্ত করার জন্য চেষ্টা করতে শুরু করে। এই ব্যাপারে জানতে পেরেই কর্নেল নেলেক ডক্টর উডওয়ার্ডকে বেস থেকে বের করে দিয়েছিল। এর কিছু সময় পর কর্নেল নেলেক স্কুলে এসে তাদেরকে খুঁজে পেয়ে যায়। এরপর তাদেরকে বাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে জ্যাক অ্যাভোকেশন সেন্টারে এসে তার একজন সহকর্মী রস্কোকে জানায় এয়ারফোর্সরাই শহরে আগুন লাগিয়েছে। রস্কো জানায় কর্নেল নেলেক জো আর তার বন্ধুদেরকে স্কুল থেকে ধরে নিয়ে গেছে। জোয়ের বন্ধু প্রেস্টন একটু ভীতু টাইপ, তাই সে তখন তার বন্ধুদের সাথে যায়নি। জ্যাক প্রেস্টনকে জোয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে প্রেস্টন জ্যাককে একটা রিল দেখতে দেয়। এটা হচ্ছে সেই রিল যেটাতে তারা সেই এলিয়েনটার ফুটেজ দেখেছিল। অফিসাররা যখন বাচ্চাদেরকে নিয়ে বাসে করে যাচ্ছিল, তখনই সেই এলিয়েন ক্রিয়েচারটা বাসে আক্রমণ করে। কর্নেলের অর্ডারে একজন সোলজার ট্র্যাকার গান নিয়ে বের হয়। যদি এলিয়েনটার গায়ে ট্র্যাকার লাগিয়ে দেওয়া যায়, তাহলে তারা এলিয়েনটাকে ট্র্যাক করতে পারবে। তবে এলিয়েনটা সেই অফিসারকে টেনে নিয়ে যায়। তারা বাস নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে, তবে এলিয়েনের অ্যাটাকে বাসটা এবার উল্টেই যায়। নেলেক তার অফিসারদেরকে বলে সে মারা গেলে যাবে, তবে এলিয়েনটা যেন কোনোভাবেই পালাতে না পারে। জো আর তার বন্ধুরা তো বাসের পিছনে আটকে আছে, এলিয়েনটাও বাসের তাণ্ডব চালাচ্ছে। কোনো মতে তারা জানালার গ্লাস ভেঙে বাইরে বের হয়ে আসে। কর্নেল নেলেক গান নিয়ে ফাইট করার চেষ্টা করে, তবে এলিয়েনটা তো কিছুই হয় না। আর এখানেই সে তার চিরশত্রু কর্নেল নেলেককে হত্যা করে ফেলে। জ্যাক নিজেকে এয়ারফোর্স অফিসার পরিচয় দিয়ে ড্যানার্ডকে সেন্টার থেকে বের করে আনে। ততক্ষণে ডনি গাড়ি নিয়ে বাচ্চাদেরকে নিতে আসে। ডনি নেশাগ্রস্ত থাকায় গাড়ি চালাতে পারছিল না, তাই জো নিজেই গাড়ি চালায়। জো বলে সে কবরস্থানে সেদিন কিছু একটা দেখেছিল, তার মনে হচ্ছে এলিয়েনটা সেখানেই আছে আর অ্যালিসকেও সেখানেই পাওয়া যাবে। শহরে তো তখন ভয়াবহ অবস্থা, যেন এটা একটা যুদ্ধক্ষেত্র। চারিদিকে ট্যাঙ্ক চলছে, প্লেন থেকে হামলা করা হচ্ছে, তবে কিছুতেই তারা এলিয়েনটাকে আটকাতে পারছে না। এমন ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য একটা বাড়িতে এসে আশ্রয় নেয়। তখনই একটা অ্যাটাকে মার্টিনের পায়ে প্রচণ্ড আঘাত লাগে। চার্লস মার্টিনের কাছেই থেকে যায়। জো আর ক্যারি অ্যালিসকে উদ্ধার করার জন্য গ্রেভইয়ার্ড মানে কবরস্থানের দিকে যায়।
সেদিন জো যেই ঘরটাতে কিছু একটা ঘুরতে দেখেছিল সেই ঘরে গিয়ে গভীর একটা গর্ত দেখতে পায়। জোয়ের মনে হয় অ্যালিস নিচেই আছে। তারা ধীরে ধীরে গর্তের নিচে নেমে আসে। ক্যারির কাছে তো সবসময় ফায়ার ক্র্যাকার্স থাকে, সেগুলো ব্যবহার করে তারা সামনের দিকে এগিয়ে যায়। গর্তের গভীরে তারা শহর থেকে গায়েব হওয়া জিনিসপত্রগুলো দেখতে পায়। সেখানেই শহরের সেই শেরিফ উল্টো ঝুলে আছে। ঠিক পানির টাওয়ারের নিচে এলিয়ানটা কিছু একটা তৈরি করছে। কিছু সময় পর এলিয়ানটা সেখানে ফিরে আসে। জো প্ল্যান করে একটা জায়গায় ক্যারির কাছে থাকা ফায়ার ক্র্যাকার্সগুলো একত্র করে জ্বালিয়ে দেয়। এতে এলিয়ানটা সেদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। ফাইনালি অ্যালিসকে তারা খুঁজে পেয়ে যায়। লাকিলি অ্যালিস তখনও বেঁচে আছে। তারা শেরিফকে উদ্ধার করে সবাই একসাথে পালাতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পর এলিয়ানটা শেরিফকে টেনে নিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা একটা ডেড এন্ডে পৌঁছে যায়। আর কোনো উপায় না পেয়ে জো এলিয়ানটার মুখোমুখি হয়। এলিয়ানটা জোকে হাতের মুঠোয় তুলে নেয়। এখানেই আমরা প্রথমবার ক্রিয়েচারটাকে ক্লিয়ারলি দেখতে পাই। আমরা তো ডক্টর উডওয়ার্ডের থেকে জেনেছিলাম এই ক্রিয়েচারটা টাচ করার মাধ্যমে সাইকিক কানেকশন বিল্ড করতে পারে। এখানেও টাচ করার কারণে জোয়ের সাথে ক্রিয়েচারটার একটা সাইকিক কানেকশন তৈরি হয়। জো বলে তার সাথে যা হয়েছে তা খারাপ হয়েছে, তবে সে এখনও বাঁচতে পারবে। ক্রিয়েচারটা জোয়ের কথাগুলো বুঝতে পারে। সে ফিল করে জো তার ক্ষতি চায় না। ততক্ষণে সে যে মেশিনটা বানিয়েছিল সেটাও স্টার্ট হয়ে যায়। ক্রিয়েচারটা জোকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তারা গর্ত থেকে বের হয়ে আসতে দেখতে পায় সেই কিউবগুলো এয়ারফোর্সের ট্রাক থেকে বের হয়ে উপরে চলে যাচ্ছে। এরই সাথে সকল ধাতব জিনিস ওয়াটার ট্যাঙ্কের উপর জড়ো হচ্ছে। মূলত ক্রিয়েচারটা ওয়াটার ট্যাঙ্কের নিচে একটা পাওয়ারফুল ইএমএফ মেশিন তৈরি করেছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে মেটালের জিনিসগুলো আকর্ষিত হচ্ছে। শেপ শিফটিং কিউবগুলো একত্র হয়ে একটা বৃহদাকার স্পেসশিপ তৈরি হয়ে যায়। দীর্ঘ 27 বছর পর ফাইনালি ক্রিয়েচারটা তার স্পেসশিপটা ফিরে পেয়েছে। জ্যাক আর ড্যানারও সেখানে চলে আসে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে জোয়ের কাছে থাকা নেকলেসটা আকর্ষিত হয়। জো শেষবার লকেটে তার মাকে দেখে। সে লকেটটা ছেড়ে দেয়। এরই সাথে স্পেসশিপটাও কমপ্লিট হয়ে যায় আর ক্রিয়েচারটা ফাইনালি তার নিজের গ্রহে ফিরে যেতে পারে। এরপর চার্লস তার বন্ধুদেরকে নিয়ে তার শর্ট ফিল্মের শুটিং শেষ করে আর ফিল্মটা সুপার 8 কম্পিটিশনে পাঠিয়ে দেয়। এখানেই সুপার 8 মুভিটা শেষ হয়। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।